তবে যাবেই ঠিক করলে? হ্যাঁ, ভেবে দেখো মেজবউ। দেখেছি। আর ফিরবে না? জানি না গো। বেশ, পারলে চিঠি লিখো। শ্রীচরণ ও কমলেশ, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতন ফাঁকটুকুও পাওয়া যায় না। আজ আমি এসেছি তীর্থ করতে, শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আফিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমারও তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে। তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল। তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করেই চিঠিখানা লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমার সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউই জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একই সঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। ভাইটি আমার মারা গেল, আমি বেঁচে উঠলাম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কি না, তাইও বাঁচল। ব্যাটা ছেলে হলে কি আর রক্ষে পেত নাকি? ছুরি বিদ্যুতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, সেই কথাটা ভালো করে বুঝিয়ে বলার জন্যই এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নিরোধকে নিয়ে কোণে দেখতে এসেছিলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়াগাঁয়ে আমাদের বাড়ি। সেখানে দিনের বেলা শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাঁকড়া গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবেই আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি! তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না। সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। দেখি মা, মুখটা তোলো। নাম কি তোমার? আগে মৃণাল। বাহ, মৃণাল মানে কি মা? পদ্মের টাটি। যেমন রূপ তেমনই নাম। তা মা, তুমি ডাঁটা চচ্চড়ি রাঁধতে পারো তো? বাবার বুক দূর দূর করতে লাগলো। মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারি কি দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রূপের উপর ভরসা, কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম। তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতেই ঘোচে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশে যত আলো, জগতের সকল শক্তি যেন পাড়াগাঁয়ের মেয়েটাকে দুজন পরীক্ষকের দুজোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরার জন্য বেয়াদাগিরি করছিল। আমার কোথাও লুকোনোর জায়গা ছিল না।
সমস্ত আকাশ কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠলুম। আমার খুঁতগুলো সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের ওপর আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে করতেন তাহলে ওর আদর থাকতো, কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর কোনো দাম নেই। সারাদিন অত টোটো করে কোথায় ঘুরে বেড়াও বলো তো? ঘুরে বেড়াই না তো, বাড়িতেই তো থাকি। এই এখানে নয় সেখানে, কখনো ছাদে কখনো গোয়াল ঘরে। আমার তো ভালোই লাগে। এবার যদি তোমার মা এসে বলেন আমার অমন সুন্দর মেয়েটাকে খাটিয়ে মারছে শ্বশুরবাড়ির লোক, কি কাজের লোক তো আছে, তারা খাটবে, তুমি একটু জিরোতেও তো পারো। দুপুরবেলাটা বই পড়ি। অত পড়ে কি হবে? হ্যাঁ, তুমি কি আর রায়চাঁদ প্রেমচাঁদ বৃত্তি পাবে শুধু শুধু ওরম সুন্দর শরীরটাকে খাটিয়ে মারা? যেটাকে তুমি সুন্দর শরীর বলছো সেটা তো থাকবে না গো চিরদিন, বরং এই বই পড়াগুলো কিছুটা হলেও থেকে যাবে। গোটা একটা জীবন কি নিয়ে থাকবো বলো? আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। এই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মায়ের আমার এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এক বালাই, যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধি দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? আমার ছোট্ট টবের কাছে ছাতের পাঁচিল ছায়া ফেলে আড়াল করে আছে। চুল বাঁধবার পরে গাছের কাছে গিয়ে যখন দাঁড়াই আলস করে, ব্যাকুল করা গন্ধ আসে সাঁঝের বাতাস ভরে। রাত্রে একা একা নিঝুম রাতের আধার ভেঙে ফুলগুলি যায় দেখা। দেখি ওপর পানে চেয়ে ঘন নীল জামদানি আকাশ তারায় তারায় ছেয়ে। সেখান থেকেই বার্তা পাঠায় ফুলের কাছে নাকি শিশির ভেজা ভোর হতে আর কটা প্রহর বাকি। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতুম। সে ছাইপাশ যাই হোক না, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি। সেখানেই আমার মুক্তি, সেখানেই আমি। আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি সেই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলের সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে।
সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের গামলা, সকালে বেহারার নানা কাজ। উপবাসে গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়াগাঁয়ে মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম, সেদিন সেই দুটো গরু আর 3টে বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চির পরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিলুম, নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম। যখন বড় হলুম, তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আচ্ছা, আমাকে মার কাছে পাঠিয়ে দিলে হতো না? ও, তোমাদের সেই গ্রামের বাড়িতে? মা কতবার করে লিখলেন। কেন, এখানে কি তোমার যত্নার্থে কিছু কম হচ্ছে? না, তা না, তবে দিদিরও তো নানা কাজ, আর কাজের লোকেদের কি কেবল আমায় নিয়ে পড়ে থাকলে চলে বলো? তা বলে এই অবস্থায় অত দুর্গম রাস্তা ভেঙে? তাছাড়া বাড়ির এই প্রথম বংশধর, এ বাড়িরও তো একটা গৌরব আছে, সম্মান আছে। সেসব ফেলে কোথায় না অজপাড়া গায়ে গিয়ে খোকা হলো। ও, খোকাই যে হবে তুমি ধরে নিয়েছো বুঝি? আমার মেয়েটা জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো, তাহলে সেই আমার জীবনে যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতাম। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের। মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। মনে আছে, ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুর ঘর থেকে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটুখানি বাগান, ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়াও চোরের মতো প্রবেশ করে। উঠোনের আবর্জনা নড়তে চায় না। দেওয়ানের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো। অনাদর জিনিসটাই ছাইয়ের মতো। সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটা বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায়, তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না। সেই জন্য তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষে দুঃখ বোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে, এইটা যদি তোমাদের ব্যবস্থা হয়, তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরে দুঃখে ব্যথাটা কেবল বেড়ে ওঠে। যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা মনে করবার কথাও কোনোদিনও মনে আসেনি। আতুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো, মনে ভয়ই হলো না। জীবন আমাদের কি যে মরণকে ভয় করতে হবে? আদুরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে, মরতে তাদেরই বাঁধে।
সেদিন জম যদি আমাকে ধরে টান দিত, তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়া উঠে আসে, সমস্ত শিকড় শুদ্ধ আমি তেমনি করে উঠে আসতাম। আমার মেয়েটা তো সন্ধ্যা তারার মতন ক্ষণকালের জন্য উদয় হয়ে অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম গরু বাছুর নিয়ে পড়লাম। জীবন তেমনি করে গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে চিঠি লিখবারও দরকার হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে। শেষকালে সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝেও ছোট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এ আবার কি আপদ। আমার পোড়া স্বভাব, কি করব বলো। দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্যই এই নিরাশ্রয় মেয়েটার পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া, সে কত বড় অপমান। দায় পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি একপাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটাকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমনি ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালাই, যেন একে দূর করতে পারলেই তিনি বাঁচেন। এই অনাথা বোনটাকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবেন, সে সাহস তার হল না। তিনি পতিব্রতা। তার এই সংকট দেখে আমার মন আরো ব্যথিত হয়ে উঠল। দেখলুম বড়জা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনি মোটা রকমের ব্যবস্থা করলেন, আর বাড়ির সর্বপ্রকার দাসী বৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জা বোধ হলো। তিনি সকলের কাছে প্রমাণ করার জন্য ব্যস্ত যে আমাদের সংসারের ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের খাতায় বেজায় সস্তা। আমাদের বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না, রূপও না, টাকাও না। আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো। তিনি নিজের বিবাহটাকে এই বংশের প্রতি বিষম একটা অপরাধ বলেই চিরকাল মনে এনেছেন। সেই জন্য সকল বিষয় নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকতেন। বিন্দুকে আমি ঘরে টেনে নিলুম। দিদি বললেন, মেজ বউ গরিবের ঘরের মেয়েটার মাথা খেতে বসলেন। আমি যেন একটা কি বিষম বিপদ ঘটালুম, এমনিভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন। কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা বড় হালকা হলো। আমার বড় যা বিন্দুর বয়স থেকে 2-4টে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়স যে 14 কম ছিল না, এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে
পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙতো, তবে ঘরের মেঝেটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো। কাজেই পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না, এবং তাকে বিয়ে করবার মতন মনের জোরই বা কজন লোকের ছিল বলো। বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারব না। বিশ্ব সংসারে তার জন্য জন্মাবার কোনো শর্ত ছিল না, তাই সে কেবল পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে একটা কোনাও এমন ছেড়ে দেয়নি যে কোনো একটা অনাবশ্যক জিনিস পরে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশপাশে অনায়াসেই স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ, যে একই অনাবশ্যক, তার উপর আবার তাকে ভোলাও শক্ত। সেই জন্য আস্থা করেও তার স্থান নেই। অথচ বিন্দুর খুড়তুতো ভাইরা যে জগতের পরম আবশ্যক পদার্থ, তা বলবার যোগ্যই। কিন্তু তারা বেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম, তার বুকের ভিতর কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে, সেই কথাটা আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলাম। কিন্তু আমার ঘর তো শুধু আমারই ঘর নয়, কাজেই আমার কাজটা সহজ হলো না। 2-4 দিন আমার কাছে থাকলেই তার গায়ে লাল লাল কি উঠল। হয়তো সে ঘামাচি, নয়তো আর কিছু হবে। তোমরা সকলে বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ায় কোন এক আনাড়ি ডাক্তার এসে বলল, আর 2-1 দিন না গেলে ঠিক বলা যাবে না। কিন্তু সেই 2-1 দিনের সবুর সইবে কি? বিন্দু তো তার ব্যামোর জ্বালাতেই লজ্জায় মরার জো হলো। আমি বললুম, বসন্ত হয়তো হোক, আমি আমাদের সেই আতুর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিছু করতে হবে না। এই নিয়ে আমার ওপরে তোমরা যখন সকলে মারমূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে এই পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন, এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরও ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা ও যে বিন্দু। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? একটা বসন্ত রুগীকে বাড়িতে পুষে রেখেছ। উফ, বিন্দুর বসন্ত হয়নি। কি হয়েছে তাহলে? কি হয়েছে তা বোঝবার জন্যই ডাক্তারবাবু আরও 2 দিন অপেক্ষা করতে বলেছিল। তোমাদের তো শেষও পুরো সইল না। কি আশ্চর্য! তোমাকে তো আর পথে ফেলে দিতে বলছি না ওকে। হাসপাতালে পাঠাও, রুগীর চিকিৎসা তারা তোমার থেকে ভালো করে, এটা মানবে তো? সত্যি রুগী হলে নিশ্চয়ই পাঠাতাম, সঙ্গে নিজে গিয়ে হাসপাতালে রাতও জাগতুম। ওর কিচ্ছু হয়নি। যাও, সবে একটু শুয়েছে বেচারি, চেঁচেমেচি করলে ঘুম ভেঙে যাবে। তুমি যাও। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল, তখন ওকে আরেক গিরোয় ধরল। আমাকে এমনি ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে। ভালোবাসার এরম মূর্তি সংসারে তো দেখিনি আগে। বইতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল, সে কথা আমার মনে করবার মতন কোনো কারণ বহুকাল ঘটেনি। এতদিন পরে এই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আশ আর মিটত না। বলতো, দিদি, তোমার এই মুখখানা আমি ছাড়া কেউ দেখতে পাইনি। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম, সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা 2 হাত দিয়ে দাঁড়তে চাড়তে তার ভারী ভালো লাগতো। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া তো আমার সাজগোজের তেমন দরকার ছিল না। কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো।
মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠেছিল। তোমাদের অন্দরমহলে কোথাও জমি এক ছটাক নেই। উত্তরের ওই পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে। যেদিন দেখতুম সে গাবের কাছে নতুন পাতাগুলো রাঙা টকটকে হয়ে উঠেছে, সেদিন জানতুম ধরাতলে বুঝি বসন্ত এসেছে। আমার ঘরকন্যার মধ্যে ওই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগা গোড়া এমন রঙিন হয়ে উঠল, সেদিন আমি বুঝলাম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোনো স্বর্গ থেকে আসে, গলির মোড় থেকে আসে না। বিন্দুর এই ভালোবাসার দুঃসহ বেগ আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটা স্বরূপ দেখেছিলাম, যা আমি জীবনে আর কখনো দেখিনি। সেই আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতন মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি, এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল। এর জন্য খুদ খুদ খিটখিটের অন্ত ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল, সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকম হাত ছিল, এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হল না। যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো, তখন তোমার অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দুরা পুলিশের পোষা মেয়েচর। তার আর কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণ যে ও বিন্দু। কোথায় গেল বলো তো বাজুবন্ধটা? এখানেই তো রেখেছিলাম খাতার উপরে চাপা দিয়ে। আচ্ছা, গয়না কি মাটির ডেলা না পেপার ওয়েট? কাজের লোকেদের জিজ্ঞাসা করেছো? ওরাই তো খুঁজলো আমার সঙ্গে, কোথায় যে রাখলাম। গয়নার বাক্সে তো নেই, দেরাজগুলো সব দেখেছি, আলমারিতেও তো নেই। কাল বিয়ে বাড়িতে ফেলে আসোনি তো? না গো, ফিরে আসার পর বিন্দু এসে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলে, আমি ছুঁয়ে ছুঁয়ে দেখলে, তখনও ছিল আমার হাতে, আমি দেখেছি। কোথায় যে রাখলুম। তাহলে তো বোঝাই যাচ্ছে কে নিয়েছে। মানে? আরও আদর দিয়ে দিয়ে মাথায় তোলো। কি বলতে চাইছো? বিন্দু সেই চুরি করেছে? তুমি তো যাকে নিয়ে পড়ো তার আর কোনো দোষ দেখতে পাও না। দোষ দেখতে পাওয়া আর চোর অপবাদ দেওয়া এক হলো? বলছি তো, এখন আর কোনো কিছু বলেই কোনো লাভ হবে না। গরিবের লোভ কাকে বলে তুমি যদি সেটা বুঝতে না চাও। আমার বাপের বাড়ি তো তোমাদের থেকে অনেক অনেক গরিব, তাহলে আমি আসার পর থেকে এ বাড়িতে যা যা হারিয়েছে সব আমি নিয়েছি বলো? ও, এবার তাহলে নিজের সাথে বিন্দুর তুলনা করা শুরু করলে। ও, এই তো আলমারির তলায় পড়ে গেছে, কখন পড়ে গেছে দেখতেও পাইনি। তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকম কাজ করতে আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করবার ফরমাস করলে ও মেয়েও একেবারে সংকোচে যেন আড়ষ্ট হয়ে উঠত। এই সকল কারণেই ওর জন্য আমার খরচটা বেড়ে গেল। আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলাম। সেটা তোমাদের ভালো লাগেনি অবশ্য। বিন্দুকে আমি যে সমস্ত কাপড় পরতে দিতুম তা দেখে এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকাটাই বন্ধ করে দিলে। তার পরদিন থেকে আমি 5 শিকে দামের জোড়া মোটা কোড়া কলের ধুতি পরতে আরম্ভ করে দিলাম। আর মতির মা যখন আমার ইঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো, তাকে বারণ করে দিল। আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে ইঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ সেই দৃশ্যটা দেখে তুমি খুব একটা খুশি হওনি।
আমাকে খুশি না করলেও চলে, আর তোমাদের খুশি না করলেই নয়, এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে, বিন্দুর বয়সও তেমনি বেড়ে চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমের বিব্রত হয়ে উঠেছিলে। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি? আমি বেশ বুঝি, তোমরা আমাকে মনে মনে ভয় করো। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন, ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হলো। আমার বড়জা বললেন, বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তা জানি, তোমাদের কাছে শুনলাম সকল বিষয় ভালো। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললে, দিদি, আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বললাম, বিন্দু তুই ভয় করিস না, শুনেছি তোর বর ভালো। বিন্দু বললে, বর যদি ভালো হয় আমার কি আছে, আমাকে তার পছন্দ হবে। বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবার নামও করলেন না, বর দিদিও তাতে বড় নিশ্চিন্ত হলেন। কিন্তু দিন রাত্রি বিন্দুর কান্না আর থামতে চায় না। সে তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্য আমি সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার ছিল না। কিসের জোরেই বা বলবো? আমি যদি মারা যাই তোর কি দশা হবে? একেই তো মেয়ে, তাতে কালো মেয়ে, আর ঘরে চললো, ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো। ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে। বিন্দু বললে, দিদি, বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে কি আমার মরণ হবে না? আমি তাকে খুব ধমকে দিলাম, কিন্তু অন্তর্যামী জানি, যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতাম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে, দিদি, আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে তাই করবো, তোমার পায়ে পড়ে দিদি, আমাকে এমন করে ফেলে দিও না। কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল। সেদিনও পড়ল, কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্রও আছে। তিনি বললেন, জানিস তো বিন্দি, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব। কপালে যদি দুঃখ থাকে তাকেও খণ্ডাতে পারে না। আসল কথা হচ্ছে কোনো দিকেই কোনো রাস্তা নেই, বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হয় হোক। আমি চেয়েছিলাম বিবাহটা যাতে আমাদের বাড়িতে হয়, কিন্তু তোমরা এসে বললে বরের বাড়িতে হওয়া চাই, সেটা তাদের কৌলিক প্রথা। আমি বুঝলাম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না। কাজে চুপ করে যেতে হলো। কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না, দিদিকে জানাবার ইচ্ছে ছিল, কিন্তু জানাইনি, কেননা তাহলে তিনি ভয়ে মরে যেতেন। আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম, বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেন না। দোহাই ধর্মের, সেজন্য তোমরা তাকে ক্ষমা করো। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি, আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে? আমি বললাম, না বিন্দু, তোর যেমনই দশা হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করবো না।
হয়ে গেল। তোমাদের তালুকের প্রজা খাবার জন্য তোমাকে যে ভেড়াটা দিয়েছিল, তাকে তোমার জঠরাগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলায় কয়লা রাখবার ঘরের এক পাশে বাস করতে দিয়েছিলাম। সকালে উঠেই আমি নিজে হাতে তাকে দানা খাইয়ে আসতাম। তোমার চাকরদের প্রতি দু একদিন নির্ভর করে দেখেছি, তাকে খাওয়ানোর চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের বেশি ঝোঁক। সেদিন সকালে সে ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিন্দুর স্বামী পাগল। সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে কথা তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল। শ্বশুরের এই বিবাহে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেছেন। শাশুড়ি জেদ করে ছেলের বিয়ে দিয়েছেন। আমি সেই রাস করা কয়লার উপরে বসে পড়লাম। মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না, বলে ও তো মেয়ে মানুষ বটেই, ছেলে হোক না পাগল, সে তো পুরুষ। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু এক একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল। বিন্দু দুপুরবেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল। হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিল। হঠাৎ কেমন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানী রাসমণি। বেহারাটা নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে। এই তার রাগ। বিন্দু তো ভয়েই মরে গেল। তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে বললে, বিন্দুর প্রাণ শুকিয়ে গেল। শাশুড়ি তার প্রচণ্ড রাখলে জ্ঞান থাকে না। সেও পাগল, কিন্তু পুরো নয় বলে আরো ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছে, অনেক রাত্রে সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে। তার বিস্তারিত বিবরণ লেখার দরকার নেই। ঘৃণায় রাগে আমার সকল শরীর চলতে লাগলো। আমি বললাম, এমন ফাঁকির বিয়েই নয় বিন্দু, তুই যেমন ছিলি তেমনি তুই আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। বললে বিন্দু মিথ্যে কথা বলছে। আমি বললুম, ও কখনো মিথ্যে বলেনি। তোমরা বললে, কেমন করে জানলে? আমি বললুম, আমি নিশ্চয়ই জানি। বিন্দুকে ছেড়ে দাও, ওকে শ্বশুরবাড়ি ফেরত পাঠাতে হবে। না, মরে গেলেও না। তারপরে ওর শ্বশুরবাড়ির লোক যদি পুলিশ কেস করে? হাজত বাস্ত ওদেরই করা উচিত। ফাঁকি দিয়ে একটা পাগল ছেলের সাথে বিয়ে দিয়েছে। বোঝার চেষ্টা করো মেজো বউ, এটা কোর্ট কাচারির ব্যাপার। হলে হবে, তা বলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। আর খরচাটা কোথা থেকে আসবে শুনি? আমার বাপের বাড়ির গয়না যা আছে তাই দিয়ে আমি ওর খরচ চালাবো, কিন্তু ওকে আমি যেতে দেব না। পথ সরো, সরো। ওদিকে বিন্দুর শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে। সে বলছে সে থানায় খবর দেবে। আমার যে কি জোর আছে জানি নে, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের দ্বারায় আবার সেই কসাইয়ের কাছে পাঠাতে মন মানতে পারল না। আমি স্পর্ধা করে বললুম, তা দিক থানায় খবর। এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে তালা বন্ধ করে ঘরে বসে থাকি। খোঁজ করে দেখি বিন্দু নেই।
তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরও বাড়ালে। তার শাশুড়ির তর্কই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না। মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে তো সোনার চাঁদ। আমার বড় যা বললেন, ওর পোড়া কপাল, তাই নিয়ে দুঃখ করে কি করব? তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে। সতীসাধ্যের সেই দৃষ্টান্ত তোমাদের মনে যাচ্ছিল। জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটু সংকোচ বোধ হয়নি। সেই জন্যই মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ, তোমাদের মাথা হেঁট হয়নি। বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়া গিয়েনি, তার উপরে তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন, তোমাদের এসব এসব ধর্মের কথা আমি যে কিছুই সইতে পারলাম না। আমি নিশ্চয়ই জানতাম মরে গেলেও বিন্দু আর আমাদের ঘরে আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করবো না, তাই ছোট ভাই শরৎকে চিঠি লিখে কলকাতা থেকে আনালাম। কলকাতার কলেজে পড়ে সে। তোমরা জানোই তো, যত রকমের ভলেন্টিয়ারি করা, প্লেগেট পাড়া, ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতেই তার এত উৎসাহ। উপরি উপরি দুবার এফএ ফেল করেও তার কিছুমাত্র দমে যাওয়ার উপায় নেই। আয় শরৎ, আয়। থাক থাক থাক, আর পিন্নাম করতে হবে না, তুই বস। কতদিন পর এলি। বলো দিদি, কেমন আছো? ওই আছি, তুই কেমন আছিস বল? ওই চলছে। আসলে আমার থাকাটা তো আড়ালে আবডালে, তাই ওই থাকার মানে তোমায় বোঝাতে পারবো না। কিছু খাসনি নিশ্চয়ই, জানতাম। তা দুটো লুচি ভেজে দিতে বলি, বস। তুমি বসো তো দিদি। মহেশ, মতি মাকে দুটো লুচি আর মোহনভোগ রেঁধে দিতে বলতো। আমার ভাই এসেছে, শরৎ বাবু, ওর তাড়া আছে, তাড়াতাড়ি করতে বল, ঠিক আছে? সত্যিই যে তুমি না খাইয়ে ছাড়বে না। অবশ্য তার মূল্যও নেব। মূল্য মানে? আমার কাছে যে মেয়েটা থাকতো, বিন্দু, ওর কিছুদিন আগে আমার বাড়ির লোক বিয়ে দিয়ে দেয়। তবে ছেলে পাগল। 3 দিন আগে আমার কাছে পালিয়ে এসেও শেষ রক্ষা করতে পারলো না। তোকে আমার একটা সাহায্য করতে হবে ভাই। বলো কি দিদি? লক্ষ্মী ভাই আমার, একবার তুই ওর খবর এনে দে আমায়। তুমি ভেবো না দিদি। তা ঠিকানাটা আছে না জোগাড় করতে হবে? না, বোধহয় আছে, দেখছি। জানিস তো শরৎ, আমি জানি ও মরে গেলেও আর আমার কাছে আসবে না। 3 দিন পরে ওর ওই মাথা ভর্তি সিঁদুর আর পায়ে আলতা আমি ভুলতে পারছি না রে। তুই যেভাবেই হোক আমায় একটা খবর এনে দে ভাই। তুমি চিন্তা করো না দিদি, আমি আছি তো। তোমার ভাই এসেছিল কেন? শরৎ এসেছিল, তবে ভাই বোনের কাছে আসবে তো আবার কারণ কি থাকবে? অনেক দিন পরে এসেছিল, তাই গল্প করছিলাম দুটিতে বসে।
তুমি নিশ্চয়ই কোনো গোল বাঁধিয়েছ মেজবউ। কি আবার গোল বাঁধাবো? এসে থেকে যা গোল বাঁধাই তোমাদের বাড়িতে তাই হয়তো। তুমি আবার বিন্দুকে এনে লুকিয়ে রেখেছো? সত্যি যদি সে আসতো না, তাকে আমি লুকিয়েই রেখে দিতাম। দরকারে মিথ্যে কথা বলতাম, কিন্তু সে হতভাগী আমার কাছে আসেনি। তাহলে বিন্দু গেল কোথায়? হঠাৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বললে বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। এর জন্য তাদের খেসারত আর গাড়ি ভাড়া দণ্ড যা হয়েছে তার ঝাঁঝ এখনো তাদের মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়ি এসে উঠেছেন। আমি তোমাদের বললুম আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না। এ কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি, যদি কোনোদিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসি, তবে সে আমাকে নিয়ে বিষম ল্যাটা হবে। বুধবার আমাদের যাবার দিন। রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতেই হবে। ভয় নেই দিদি, আমি তোকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে আসবো। ফাঁকি দিয়ে জগন্নাথ দর্শনটাও হয়ে যাবে। সেদিন সন্ধ্যায় শরৎ আবার এলো। ওর মুখ চোখ দেখে আমার বুকে একেবারে দমে গেল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি শরৎ, কিছু সুবিধা করতে পারলি না বুঝি? না। রাজি করতে পারলি নে? তার আর দরকার হবে না। কাল রাতেই সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। তোমার নামে সে একটা চিঠি লিখেছিল, কিন্তু সে ওরা নষ্ট করে দিয়েছে দিদি। যাক, শান্তি হল। দেশশুদ্ধ লোক চটে উঠল, বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মনে একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এ সমস্ত নাটক করা। তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের উপর দিয়ে কেন হয়, আর বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে কেন হয় না? সেটাও তো ভেবে দেখা উচিত। বিন্দিটার এমনি পোড়া কপাল বটে। যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলাও যে একটু ভেবে চিন্তে এমন একটা নতুন ধরনের মরবে যাতে দেশের পুরুষরা খুশি হয়ে হাততালি দেবে, তাও তার ক্ষতি হলো না। মরেও লোকদের চটিয়ে দিলে। দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন, কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা হয়েছে। মরেছে বই তো নয়, বেঁচে থাকলে কি না হতে পারত। আমি তীর্থে এসেছি। বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমনই হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোও হতো, তাহলেও হয়তো মোটের উপরে আমার এমনিভাবেই দিন চলে যেত, এবং আমার সতী সাবিত্রী বড় জায়ের মতন পতি দেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতাম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্য নয়, কিন্তু আমি আর তোমাদের সেই ২৭ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি।
আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি তুমিই বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন, সেই জোরেরও অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছে মতন আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে। তোমাদের পা এত লম্বা নয় গো। মৃত্যু তোমাদের চেয়ে বড়, সেই মৃত্যুর মধ্যেই সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজলো, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করল, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ, সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যেকার চারিদিকের প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদবুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতু সুধা পাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না, এক মুহূর্তের জন্য কেন আমি অন্দর মহলটার এইটুকু মাত্র চৌকাট পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই অতি তুচ্ছ ইট কাঠের আড়ালটার মধ্যে আমাকে ধীরে ধীরে মরতে হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যাস, বাধা বুলি, সমস্ত বাধা মার। কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাকপাশ বন্ধনেই হবে জিত, আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দ লোকে। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল? কোথায় রে তোমাদের ঘুরো আইন দিয়ে করা কাঁটার বেড়া? কোন দুঃখের কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারি? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর। তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করি না। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজবউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সাথে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ, তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তা হোক।
এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন, মৃণাল।